হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? তো আজকের ক্লাসে আমরা কি 2020 বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি কনস্টেবলের পরীক্ষায় এসেছিল এই ধরনের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, এর আগের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, সেগুলো তোমরা দেখে নিও। সেখানে আমরা খুব ধীরে এবং বেসিক থেকেই অঙ্কগুলো ডিসকাস করেছি। ওকে, তো আজকের ক্লাসে সেই ধরনের কিছু অঙ্ক 2020-তে এসেছিল, এই ধরনের কিছু অঙ্ক আমরা আলোচনা করব। ওকে, তো চলো প্রথম অঙ্কটি থেকে দেখো কি বলেছে। যে স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় কত দূর যায়? 54 কিলোমিটার যায়। মানে যদি বাসটা উইদাউট এনি স্টপেজ যদি 1 ঘন্টায় 54 কিলোমিটার যায়, তার মানে বাসটির গতিবেগ কত বলো? গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার যদি বাসটি থেমে যায়, মানে থেমে থেমে যায়, মানে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে বা কোনো স্টপেজে যদি রেস্ট নেওয়ার পরে পরে বা যাত্রী নামিয়ে দিয়ে দেওয়ার পরে কিছু সময় ডিলে করার পরে আবার যায়, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? সেক্ষেত্রে 36 কিলোমিটার পথ অতিক্রম করে। কত কিলোমিটার পথ অতিক্রম করে? প্রতি ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। আচ্ছা বলো তো, এখানে আমার কত কিলোমিটার কম গেল? 18 কিলোমিটার পথ কম গেল। কেন? কারণ হচ্ছে আমার এই যে আমি 18 কিলোমিটার রাস্তা আমি কম গেলাম। কেন কম গেল বাসটা? কারণ হচ্ছে স্টপেজের কারণে। স্টপেজে যে সময়টা লেগে গিয়েছিল, সেই সময়টাই হচ্ছে এই 18 কিলোমিটার যেতে যে সময়টা লাগতো সেটার সমান হবে, ইকুইভ্যালেন্ট হবে, তাই না? তার মানে আমরা 54 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা সময় লাগে, আর 18 কিলোমিটার যেতে ঠিক কত সময় লাগবে সেটাই আমার বাসটির স্টপেজের সময় হয়ে দাঁড়াবে, তাই কি না? তো চলো করে দেখো। আচ্ছা, তো 1 ঘন্টায় যদি 54 কিলোমিটার যায়, সিম্পলি করো তোমরা। 1 ঘন্টায় যদি, আচ্ছা এইভাবে না, একটু দেখো 54 কিলোমিটার যায় কত? 54 কিলোমিটার যায় কত ঘন্টায়? 1 ঘন্টা। তো 1 ঘন্টা মতো আমি 60 মিনিট লিখে দিচ্ছি। 1 কিলোমিটার যায় কত ঘন্টায়? 60/54, একই না? ওকে, তাহলে আমাদের কত কিলোমিটার যেতে হবে? 18 কিলোমিটার। 18 কিলোমিটার যেতে হবে না, মানে 18 কিলোমিটার আমরা কম গেলাম। তো আমরা যদি 18 কিলোমিটার যেতে যে সময়টা লাগে সেটা যদি বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা কতটুকু সময়ের জন্য স্টপেজ নিয়েছিল সেটা বেরিয়ে যাবে। ওই জন্যই আমরা ঠিক এভাবে বের করলাম। তো 54 কিলোমিটার যেতে 60 মিনিট সময় লাগছিল। তো 18 কিলোমিটার যেতে কত সময় লাগতো সেটাও যদি আমরা বের করে নিই, তাহলে আমরা স্টপেজের সময়টা পেয়ে গেলাম। তো কত সময় লাগতো? আমরা মিনিটে বের করেছি, তো আলটিমেট আমার কত মিনিট সময় লাগতো? 20 মিনিট সময় লাগতো যদি 18 মিনিট 18 কিলোমিটার যেতে। ওকে, তার মানে আমি স্টপেজের জন্য কতক্ষণ সময় নিয়েছিলাম? 20 মিনিট সময় নিয়েছিলাম। বুঝতে পারলে? তো খুবই সিম্পলি আমরা এইভাবে অঙ্কটি সলভ করতে পারি। ওকে ফ্রেন্ডস, তো চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। এই অঙ্কটিতে কি বলেছে, যদি এই সংখ্যাটিকে মানে এই সংখ্যাটি আছে এখানে দেখো 5 1 7, মাঝখানে একটা স্টার দেওয়া আছে। তার কথা, এই কথার মানে এটার অর্থ কি বোঝাচ্ছে? এখানে একটা অঙ্ক আমাদের ডিজিট একটা মিসিং আছে, তাই তো? ওকে, তো তারপরে বলেছে, আহ, এখানে দেখো একটু টাইপিং এরর আছে, তাই আমি বুঝতে পারছিলাম না। তো যদি এই সংখ্যাটাকে 3 দ্বারা আমি ভাগ করি, নিঃশেষে বিভাজ্য অর্থাৎ কোনো রিমাইন্ডার থাকবে না, অর্থাৎ অবশিষ্ট কিছুই থাকবে না, তাহলে এই স্টারের অবস্থানে আমাকে কত রাখতে হবে, তাই না? সব থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি আমরা এই স্টারের পরিবর্তে ওই মানে স্থানটিতে আমরা রাখবো। ওকে, আচ্ছা বলো তো, 3-এর ডিভিজিবিলিটি যদি আমরা টেস্ট করি তাহলেই হবে। 3-এর ডিভিজিবিলিটি কি? যে সংখ্যাগুলোর সমষ্টি করব, মানে সংখ্যা না, এই সংখ্যাটিতে যতগুলো অঙ্ক আছে, এখানে কতগুলো অঙ্ক আছে? 5, এখানে 3টা, এখানে 3টা, আর একটা মিসিং, তাই না? তো 7টা অঙ্ক আছে, 7টা অঙ্কের সমষ্টি করব। সেই সমষ্টিকে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটিকেই 3 দিয়ে ভাগ যাবে। তো সমষ্টি করো, এখানে কত হলো? 7 5 12 আর একে 13, আর এইদিকে কত হচ্ছে? 4 3 7 আর একে 9, মানে যোগ করলে কত হচ্ছে? 22। তো সমষ্টিকে কি 3 দিয়ে ভাগ ভাগ যায়? যাচ্ছে না। 3 দিয়ে 22-কে ভাগ যায় না। তো আমি যদি এখানে 1 বসাই তাহলে সমষ্টি কত হয়ে যাবে? 23 হয়ে যাবে, তাই না? আর এখানে যদি 1 বসাই তাহলে সমষ্টি কত হয়ে যাবে? 23 হয়ে যাবে। যদি 2 বসাই তাহলে সমষ্টি কত হয়ে যাবে? 24 হয়ে যাবে। ওকে, তার মানে এখন কিন্তু যদি আমি এখানে 2 বসাই, এই পুরো সংখ্যাগুলোর সমষ্টি কত হয়ে যাচ্ছে? সংখ্যাগুলোর সমষ্টি 24 হয়ে যাচ্ছে। তো 24-কে 3 দিয়ে ভাগ যায় কিনা? হ্যাঁ যায়। তার মানে সংখ্যাটিকে আমাদের কি 3 দিয়ে ভাগ যাবে। তো এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? 2 বসালে আমাদের
কি হবে, সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যাবে। এবার দেখো আমার এই শূন্যস্থান বাদে আমার সমষ্টি কত ছিল, তো আমাদের এখানে অ্যান্সার কিন্তু অপশন ডি হয়ে গেল। ওকে, এবার আরেকটু বুঝে নাও, যদি আমাদের সমষ্টি অলরেডি এই শূন্যস্থানে যে অঙ্কটি ছিল সেটি বাদ দিয়ে আমাদের সমষ্টি কত ছিল 22, তাহলে ন্যূনতম আমি কত যোগ করব, ন্যূনতম 2 যোগ করলে আমার 24 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ভাগ যাচ্ছে। আমি যদি 22-এর সঙ্গে এই শূন্যস্থানে যদি 5 বসিয়ে দিই, তবে কত হয়, সমষ্টি 27, 27কেও কিন্তু 3 দিয়ে ভাগ যায়। এই জন্যই এখানে কিন্তু এই এখানে কি বলেছে, এই স্থানে ক্ষুদ্রতম কথাটি কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? তো আমাদের এখানে অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন টু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটি দেখো। তো এই অঙ্কটিতে কি বলেছে, একটি শিবিরে 120 জন পুরুষ আর 200 জন বাচ্চার খাবার আছে। ওয়ান সেকেন্ড। তো দেখো, তো 120 জন পুরুষের খাবার আর 200 জন বাচ্চার খাবার, এটা একটা ইকুইভ্যালেন্স তোমাদেরকে দিয়ে দিচ্ছে, বাচ্চাকে আমি সি দিয়ে লিখছি, ওকে, চাইল্ড। ওকে, তার মানে 12 জন পুরুষের খাবার কতজন বাচ্চা খেতে পারে, 20 জন বাচ্চার জন্য যথেষ্ট হবে। আরো ছোট করে নাও এটা কি, এটাকে যদি আরো ছোট করে নিই, 6 দিয়ে করে দিলাম। 6 দিয়ে না, আমরা কত দিয়ে করে দেবো, এখন এখন 4 দিয়ে করে দাও, তাহলে আরো ছোট হয়ে যাবে। 3 4 12, আর 4 দিয়ে কাটলে 5। তার মানে 3 জন পুরুষের খাবার 5 জন বাচ্চার খাবারের জন্য যথেষ্ট। আচ্ছা, তো একটি শিবিরে 200 জন বাচ্চার খাবার ছিল, 150 জন বাচ্চা খেয়ে নিয়েছে। তো সিম্পল, তো কতজন বাচ্চার খাবার পড়ে আছে, 50 জন বাচ্চার খাবার পড়ে আছে। এই অবশিষ্ট খাবারটি কতজন পুরুষের জন্য, পুরুষ খেতে পারবে, তো বলো তো 50 জন বাচ্চার খাবার পড়ে আছে, তো 5 জন বাচ্চার খাবার 3 জন পুরুষের জন্য সাফিসিয়েন্ট হয়, হয় কি না? তাহলে 50 জন বাচ্চার খাবার কতজন পুরুষের জন্য সাফিসিয়েন্ট হবে, 30 জন পুরুষের জন্য সাফিসিয়েন্ট হবে। আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন ডি। তো খুবই বেসিক লেভেলের একটি অঙ্ক ছিল, ঠিক আছে, বলার কিছুই নেই আমার, আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখো। তো এটা দেখো, এটাও একটা সিম্পল একটা কি বলবো, অ্যালজেব্রার অঙ্ক। এখানে কি করবো আমরা, এখানে বলছে 4x বাই রুট 128, আর এখানে 168। তো এখানে কি করবো আমরা, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে কত হচ্ছে 16x², এক্স এর ভ্যালু আমাদের বের করতে বলেছে, আর 162 ইন্টু 128, ঠিক আছে। তো এখানে 168কে তোমরা একটু সিম্পলিফাই করো, 81 দুগুণ কত হচ্ছে, 162, আর এখানে কত 64 সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে, 128। তো এখানে কি পড়ে থাকবে, 81 রুট করলে 9 পড়ে থাকে, আর রুটের ভিতরে কে পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। আর এখানে 64 রুট করলে বাইরে 8 চলে আসবে, রুটের ভিতরে কে পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। ওকে, দাঁড়াও একটু ছোট করে নিচ্ছি। ওকে, দেন তাহলে কত, 8 আর 9 72, 72 হয়ে গেল। আর এখানে কত হয়ে গেল, √2 গুণ করলে কত হয়ে গেল, 2 হয়ে গেল। আর এদিকে আমাদের কত পড়ে আছে, 16 স্কোয়ার পড়ে আছে, ঠিক আছে। তো করে দাও, সিম্পলি কেটে দাও, 8 দুগুণ 16, আর 8 লং 72। তো x² ভ্যালু আমাদের কত হয়ে গেল, 9, ঠিক আছে। তার মানে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 9 বর্গমূল হয়ে যাবে। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, বুঝতে পারলে? তো আমাদের কোনটি অ্যান্সার হয়ে গেল, এক্স এর ভ্যালু কোনটি হলো, দেখো এক্স এর স্থানে কি বসাবো, এক্স এর স্থানে 3 বসবে। বুঝতে পারলে, খুবই সিম্পল লেভেলের একটি অঙ্ক ছিল। চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখি। এটাও ঠিক করণীয় নিরসন থেকে এসেছে, দেখো সূচকের অঙ্ক। এখানে কি বলেছে, প্রথমে দেখো 625/11, আচ্ছা 625-এর রুট মানে কত, সিম্পলি 625 রুট যদি করো তাহলে আমরা কত পেয়ে যাবো, 11, ঠিক আছে। আর এখানে কি আছে, 14। খুবই সিম্পল, বাস রুট গুলো জানলেই হবে, তেমন করার মতো কিছুই নেই। তো অবশ্যই কিন্তু তোমরা 1 থেকে 25 অব্দি অ্যাটলিস্ট রুট গুলো কিন্তু, মানে স্কোয়ার বর্গমূল, মানে স্কোয়ার গুলো মুখস্থ করে নেবে অনুরূপ ভাবে, 1 থেকে 20 অব্দি অ্যাটলিস্ট কিউব গুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। আর টেবিলও 50 থেকে 1 থেকে 50 অব্দি মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো তোমাদের ক্যালকুলেশন কি হবে, ফাস্ট হয়ে যাবে, বুঝতে পারলে? ওকে, চলো তাহলে কি হলো, এখানে 14, 25-এর রুট মানে 5, এখানে থাকছে 44, আর 196 মানে কত, 196-এর রুট হচ্ছে 14, বুঝলে বুঝলে? তো সিম্পলি কাটো, 14 14 কাটলো, আর এখানে 4 11 44 হয়ে গেল, 5 দিয়ে কাটো, 5 হয়ে গেল। তো 4 5 কত হয়ে গেল, 20। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন। তো খুবই সিম্পল, আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট অঙ্ক।
তো এই অঙ্কটিতে কি বলেছে, 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল? কিভাবে করব? দেখো, অঙ্কটিকে আমরা যদি ইকুয়েশন বিট করে করতে চাই তাহলে একটু বেশি ক্যালকুলেটিভ হয়ে যাবে। তো এই ধরনের অঙ্ক আমরা সহজেই অপশন টেস্ট দিয়েও কিন্তু খুব সহজেই করতে পারি। ওকে, কিভাবে? দেখো, আমার ডিস্টেন্স কিন্তু বলে দিয়েছে ফিক্সড 180 কিলোমিটার। তো আমার, তারপরে দেখো সমীরের গতিবেগ আমাকে বের করতে বলেছে, তার মানে অপশনে যে গুলো দেওয়া আছে সেগুলো কার গতিবেগ? সমীরের গতিবেগ। তো তুমি 20 দিয়ে প্রথমটি যদি সমীরের গতিবেগ ধরো তাহলে 20 দিয়ে ভাগ করো। তো কত লাগছে? 9। 180-কে 20 দিয়ে ভাগ করলে 9। 9 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, সমীরের ওই স্থানটি যেতে। আচ্ছা, সমীরের কি শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সবসময় বেশি লাগে। তার মানে যদি এটা সমীরের হয় তাহলে শ্যামের কত সময় লাগবে? শ্যামের 2 ঘন্টা কম সময় লাগবে, তার মানে 7। এবার দেখো, যদি আমি সমীরের স্পিড দ্বিগুণ করে দিই, মানে 180 আমি যদি 20-কে 40 করে দিই, তাহলে দেখো কি আসছে, 9 2 18 করে দাও, নিচে 2 পড়ে থাকলো, তো ভগ্নাংশে চলে আসবে। তো ভগ্নাংশে আমাদের অ্যান্সার কিন্তু ওখানে হতে যাচ্ছে না, ঠিক আছে, বুঝতে পারলে? এবার নেক্সট, তারপরে দেখো, তারপরে অপশনটি দেখো, তারপরে অপশনটিতে 40। যদি আমি 180 কিলোমিটার, সমীরের গতিবেগ যদি 40 হয়, 40 দিয়ে কাটো, আবার আমি স্পিড কত পাচ্ছি? 4.5। বুঝতে পারলে? 4.5 পাচ্ছি। আর শ্যামের স্পিড কত হবে তাহলে বলো তো? 2 কম হবে। 2 কম করলে কত হচ্ছে? আমার 2 কম করলে হচ্ছে 2.5 হয়ে যাচ্ছে, তাই না? সমীরের স্পিড যদি এটা হয়, এটা শ্যামের স্পিড হবে। আর শ্যামের স্পিড কি? শ্যাম কত বেশি সময়, শ্যাম কিন্তু 2 ঘন্টা কম সময় নেয় সমীরের থেকে, অর্থাৎ সমীর 2 ঘন্টা বেশি সময় নেয় শ্যামের থেকে, ঠিক আছে। তার মানে শ্যামের সময় লাগছে 2.5। এবার যদি আমি স্পিডটা ডাবল করে দিই, কার স্পিড ডাবল করে দেবো? সমীরের স্পিড যদি ডাবল করে দিই, 80 করে দিই, তাহলে কিন্তু আবার ফ্র্যাকশনে আসবে। আমাদের অ্যান্সার কিন্তু ফ্র্যাকশনে হতে যাচ্ছে না, ঠিক আছে। এখানে ডিফারেন্স কত হবে? 1 ঘন্টা সময় কম লাগবে, ঠিক আছে, সমীর এবং শ্যামের। দেখো, তারপরে অঙ্ক করো। আচ্ছা, এইভাবে আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে সহজেই বুঝতে পারবো কিভাবে করতে হয় অঙ্কগুলো। যেমন 180 কিলোমিটারকে যদি আমি 30 দিয়ে ভাগ করি তাহলে সমীরের কত সময় লাগে বলো তো? 6 ঘন্টা সময় লাগে। আর শ্যাম যেহেতু সমীরের থেকে বেশি ফাস্ট, তো শ্যামের কত সময় লাগবে? 4 ঘন্টা সময় লাগবে। ওকে। আচ্ছা, এবার সমীরের স্পিড আমি দ্বিগুণ করে দিলাম, মানে স্পিড 30-এর জায়গায় 60 করে দিলাম। আচ্ছা, তো 60 করে দিলে কত হচ্ছে? শ্যামের স্পিড কত হয়ে গেল? সমীরের স্পিড কত হয়ে গেল? সমীরের সময় কত লাগবে? 3 ঘন্টা লাগবে, বুঝতে পারলে? আগে লাগতো কত? নর্মালি যদি সমীরের স্পিড 30 কিলোমিটার প্রতি ঘন্টা হতো তাহলে 6 ঘন্টা সময় লাগতো, আর 2 ঘন্টা শ্যামের কম না সময় লাগে। এখন যদি আমি সমীরের স্পিড 2 ঘন্টা দুগুণ বেশি করে দিই, মানে 30 থেকে যদি 60 করে দিই, 30 থেকে যদি 60 করে দিই, তাহলে সময় কত লাগছে? আমার 3 ঘন্টা সময় লাগছে। তাতে করে দেখো, শ্যামের থেকে এখন তার সমীরের সময় কত কম লাগবে? 1 ঘন্টা সময় কম লাগবে। তো 1 ঘন্টা সময় কম লাগলো কিনা, বুঝতে পারলে? তো এইভাবে আমরা এই অঙ্কটি খুব সহজেই করতে পারি। দেখো, একটা জিনিস মনে রাখবে, যে অঙ্ক কিন্তু একটা নির্দিষ্ট মেথডে, আমরা যদি বলি যে কোনো একটা মেথডেই কিন্তু অঙ্ক হয় এমনটা না। তোমরা যে অনেকভাবে আমরা অঙ্ক করা যেতে পারে, তোমরা যে কোনো একটা মেথড কিন্তু রপ্ত করতে পারো। ওকে, সেই মেথডেই বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর অঙ্কটা, দেখো, এটা একাডেমিক লেভেলের তো আর না, ক্লাস 9 10 বা কোনো স্কুলের এক্সামিনেশনের জন্য তো আমরা প্রিপেয়ার করছি না, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য। তো আমাদের কিন্তু অঙ্কের একদম বেস থেকে আমাদের অঙ্কটাকে বুঝতে হবে যে অঙ্কটা আসলে কি বলতে যাচ্ছে আর আমি কিভাবে সলভ করবো। একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া কিন্তু মাথায় থাকতে হবে। ওকে, এমনটা না যে এই ফরম্যাটে আসলে এইভাবে করব একদম, আহ, মানে আমি কিছু ভাবছি না বা মাথা খাটাচ্ছি না, সিম্পলি এইভাবে থাকলে, এইভাবে বাস ডাটার হেরফের করলেই আমি আর করতে পারছি না, এরকম হলে হবে না। তোমাকে বুঝতে হবে অঙ্কগুলো, ঠিক আছে না, যে কিভাবে আমি ডাটাগুলো নিয়ে খেলবো। ওকে, তো তেমন কোনো কঠিন ব্যাপার না, যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাবো যে কোন অঙ্কগুলোকে কিভাবে ভাবতে হয়। তুমি যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবো আমরা, তো যত বেশি ধরনের টাইপের অঙ্ক আমরা ফেস করব, তত কিন্তু আমাদের এই ভাবনার পরিসরটা, কিভাবে ভাবতে হয় অঙ্কগুলো, এটা বাড়তেই থাকবে। ওকে, তো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ওকে, চলো নেক্সট অঙ্ক। তো বলেছে এখানে 100 ঘন ডেসিমিটার সমান সমান কত মিলিমিটার। আচ্ছা, এটার জন্য তোমাদের ওই ছোটবেলায় যেটা আমরা পড়েছিলাম ক্লাস 5 6 থাকে, তাই না? মিলি সেন্টি ডেসি, মিলি সেন্টি ডেসি, ইউনিট, মানে মিটারে যদি করি তাহলে ইউনিট,
ডেকা হেক্টর কিলো এভাবে যায় কি না? ওকে। তো এখানে মিলিমিটার আর সেন্টিমিটার। তো দেখো 1 মিলি সেন্টি ডেসি। ওকে। তো 1 ডেসিমিটার আর আমাদের মিলিমিটারের মধ্যে সম্পর্ক চলছে। 1 ডেসিমিটার, তো 1 ডেসিমিটার সমান সমান কত মিলিমিটার বলো তো? 100 মিলিমিটার। ওকে। 1 ডেসিমিটার সমান সমান কত মিলিমিটার? 100 মিলিমিটার। এবার দেখো যদি আমি এটাকে কিউব করে দিই, যদি এটাকে কিউব করে দিই, তো 1 এর কিউব 1, তো ডেসিমিটারে, ডেসিমিটারের ঘন হয়ে গেল 1 ঘন ডেসিমিটার সমান সমান কত হয়ে গেল? 100 কিউব হয়ে যাবে, 100 কিউব হয়ে যাবে। তো মিলির কিউবও করে দাও। তাহলে 1 ঘন ডেসিমিটার সমান সমান হচ্ছে 100 কিউব করলে কত হয়? ঠিক আছে। 100 কিউব করলে হচ্ছে এখানে দুটো, আবার দুটো দিয়ে দাও। তো 3 বার আমরা দুটো করে শূন্য দেব। এত কি হয়ে গেল? ঘন মিলিমিটার, ঘন মিলিমিটার। ঠিক আছে। এবার আবার 100 ঘন ডেসিমিটার চাচ্ছে, তার মানে আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 100 ঘন ডেসিমিটার মানে 100 ঘন ডেসিমিটার সমান সমান কত? এখানে কটা শূন্য আছে? অলরেডি 6টা শূন্য আছে, 6টা শূন্যের সঙ্গে আরো দুটো শূন্য, মানে 10-এর পাওয়ার কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। 8 ঘন মিলিমিটার। ওকে। তো 100 ডেসিমিটার সমান সমান কত? 10⁸ মানে একের পিঠে যদি 8টা শূন্য দেই, এত ঘন মিলিমিটার হবে। বুঝতে পারলে? তো অপশনে দেখো। ওকে। তো অপশন মনে হচ্ছে একটু ভুল আছে, বুঝতে পারলে? অপশনটা একটু ইনকারেক্ট আছে মনে হয়, অথবা কোথাও টাইপিং এরর হয়েছে। তো আমরা যেটা করেছি সেটা ঠিকই আছে। আচ্ছা, এটা যদি 1 হয়ে যেত, এটা যদি 1 হয়ে যেত তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যেতাম একের পিছনে, এখানে দেখো কটা শূন্য, 6টা শূন্য দিয়েছি, তাও কিন্তু অপশনে নেই। তো কোথাও প্রবলেম আছে ডাটাতে। ওকে। আমরা যেটা করেছি ঠিকই করেছি, ঠিক আছে। তো এখানে অপশন কিন্তু এরর আছে। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটা। তো কোশ্চেন এইটি কি বলেছে? 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে জলাধার শূন্য করতে পারে। তো চলো, টাইম অঙ্কের বেসিক একদম তোমরা জানোই কিভাবে করতে হয় এই অঙ্কগুলো, আমরা অনেকবার করেছি প্রিভিয়াস ইয়ারে। তো প্রিভিয়াস ইয়ার সলভ করার এটাই একটু সুবিধা। ঠিক আছে, কি ধরনের অঙ্ক আসছে সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। ঠিক আছে, প্র্যাকটিস করছো তো সবাই নাকি? তো প্র্যাকটিস করো বেশি বেশি করে। পরীক্ষা কবে হবে দেখি। তো বলছে, কি বলছে এখানে? 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করে। 5টি পাম্প দিনে ক ঘন্টা কাজ করে? 8 ঘন্টা কাজ করে। আর কতদিনে জলাধার শূন্য হয়? 30 দিনে একটি জলাধারকে জল শূন্য করে দিতে পারে। ওকে। তো তোমরা জানোই যে MDT/W এই ফর্মুলা দিয়ে করি কিনা, হ্যাঁ? এই ফর্মুলা দিয়েই তো করি। তো এখানে ম্যান পাওয়ার এম মানে হচ্ছে 5টি পাম্প, তো 5 এম এর ভ্যালু কত হয়ে গেল? 5। ডি মানে কয় ঘন্টা, কয়দিন কাজ করে? 30 দিন হয়ে গেল। আর টি মানে ডেইলি কয় ঘন্টা কাজ করে? 8 ঘন্টা, তো হয়ে গেল। একটি জলাধার মানে এখানে নিচে 1 থাকবে, তাই না? পুরোপুরি জলাধারটাকে খালি করবে। এবার বলছে 4টি পাম্প, তো 4টি পাম্প ডেইলি কয় ঘন্টা কাজ করবে? 6 ঘন্টা। কত দিনে ওই জলাধার শূন্য করতে পারবে? তো ফুল জলাধার কত দিনে শূন্য করবে আমাদেরকে বের করতে বলেছে। তো কি আছে? কিছুই নেই এই অঙ্কটিতে, খুবই সিম্পল। তো চলো কাটো, কালার চেঞ্জ করে দিচ্ছি। 5 6 30, 4 2 8, তো কত হলো? এক্স ইকুয়াল টু 5 5 25 50। ওকে, তো খুবই সিম্পল। অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন 2, অপশন সি। ওকে, চলো। কোশ্চেন 9-এ কি বলেছে? স্বামী স্ত্রী এবং সন্তানের 3 বছর আগে গড় বয়স কত ছিল? 27। ওকে, তিনজনের বলেছে কিন্তু মনে রাখবে, তিনজনের বয়স 3 বছর আগের গড় বয়স বলছে। আচ্ছা, তাহলে মোট বয়স কত ছিল 3 বছর আগে? 3 বছর আগে 27, তার মানে 27 হচ্ছে মানে 81 ছিল, তাই না? তাই কি না? মোট সমষ্টি কিভাবে বের করি আমরা? গড় বয়সের সঙ্গে যজনের গড় বয়স বের করেছি সেই সংখ্যাটা গুণ করে দিলে কি হয়ে যায়? মোট সমষ্টি বের করতে পারি। তো এটা 3 বছর আগে ছিল, তো 3 বছরে মোট বয়স, 3 বছর আগে তাদের মোট বয়স ছিল 81, তো 3 বছর পরে প্রত্যেকের বয়স 3 করে বাড়লে তিনজনের বয়স 9 বছর বাড়বে কিনা? তো এখন মোট বয়স তাদের কত? 90 বেড়ে গেল। বুঝলে আমার কথাটা? বললাম 3 বছর আগে তাদের বয়সের গড় কত ছিল? 27, তো সমষ্টি কত ছিল? 3 × 27 মানে 81। এবার আমি 3 বছর পূর্বের কথা বলছি, এখন যদি আমি বর্তমানে ফিরে আসি, তার মানে 3 বছর করে প্রত্যেকের বয়স বাড়বে, তো তিনজনের প্রত্যেকের যদি 3 বছর করে বাড়ে, তিনজনের কত বছর বয়স বাড়বে? 9 বছর। তো বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হয়ে গেল? 90। এটা কার কার? এটা হচ্ছে স্বামী স্ত্রী এবং সন্তান তিনজনেরই। এবার দেখো স্ত্রী এবং সন্তান মানে এখানে কে নেই? স্বামী নেই। ওকে। তো স্ত্রী এবং সন্তানের 5 বছর আগের গড় বয়স কত ছিল? 5 বছর আগের গড় বয়স ছিল 20।
5 বছর আগের গড় বয়স যদি 20 হয়, তার মানে 5 বছর আগে তাদের বয়স ছিল কত? সরি, 5 বছর আগে তাদের বয়স কত ছিল? 1 সেকেন্ড, আমাকে লিখতে ভুল করেছি। ওকে, তো 5 বছর আগে তাদের গড় বয়স ছিল কত? 20। তো কজনের গড় বয়স ছিল? দুজনের, স্ত্রী এবং তার এই সন্তানের। ওকে, তো দুজনের গড় বয়স যদি 20 5 বছর আগে থাকে, তাহলে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 40। এবার 5 বছর 5 বছর করে দুজনের বয়স যদি বর্তমানে ফিরে আসি, তো সন্তানের বয়স 5 বছর বাড়বে, আর স্ত্রীর বয়স 5 বছর বাড়বে। তো দুজনের মিলে মোট বয়স কত বললো? 10 বছর বাড়বে। তাহলে এখন তাদের মোট বয়স কত হয়ে গেল? 50। এবার বলো, তো তিনজনের এক বর্তমান বয়সের সমষ্টি কত? 90। আর দুইজনের অর্থাৎ স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি কত? 50। এটা যদি বিয়োগ করে দিই, কার বয়স পাবো? স্বামীর বয়স পাবো। তো স্বামীর বয়স কত হবে? 40 হবে। তো স্বামীর বর্তমান বয়স কত বছর? 40 বছর। তো খুবই সিম্পল লেভেলের একটা অঙ্ক, বুঝতে পারলে? এর থেকে সহজভাবে বোঝানো সম্ভব না। তো তোমরা প্র্যাকটিস করো, একটু সহজেই কিন্তু আয়ত্ত করতে পারবে। একদম বেসিক লেভেলের অঙ্ক। ওকে, দেন, ওকে, এর আগেও আমরা এই ধরনের অঙ্ক করেছি সিম্পল ইন্টারেস্টের। আমি দেখেওছিলাম যে কিভাবে সহজে ইউনিট মেথডে আমরা অঙ্কগুলো করতে পারি। তো আমাদের পিটিআর ফর্মুলা ইউজ করার কোনো দরকারই হয় না এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। যে ধরনের অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এমন কোনো অঙ্ক ছিল না যেটাতে আমাদেরকে পিটিআর ব্যবহার করতে হয়। কমপ্লেক্স করার দরকারই নেই, একদম মুখে মুখেই আমরা করতে পারি। ওকে, তো চলো, এখানে 450 টাকা বার্ষিক 5.5% সুদের হারে 81 টাকা সরল সুদ হবে। ওকে, তো বার্ষিক সুদের হারে এত হলে কত বছরে হবে? তো সিম্পল, আমি বলছি কত, 450 টাকায় সুদ কত টাকা পেয়েছি আমি, কত বছরে, একটা নির্দিষ্ট সময়ের পিরিয়ডে। প্রতি বছর কিন্তু 4.5% পাই। তো মোটের উপর কত বছর চলেছিল আমি জানি না। তো ও সেটাই বের করতে বলেছে। তো 450 টাকায় 81 টাকা যদি আমার সুদ হয়, পেয়ে থাকি, তো মোটের উপর আমি কত পার্সেন্ট সুদ পেলাম? কাটো, খুব সিম্পল। 9 লং 81, 5 লং 45, 5 2 10। তো 18% আমি সুদ পেয়েছি মোটের উপর। ঠিক আছে, এবার এবার ভালো করে দেখো, একটা নির্দিষ্ট সময়ে, যত দিনের জন্য আমার বিজনেসটা করেছিলাম, সেক্ষেত্রে আমি টোটাল লাভ কত পেলাম, মানে সুদ কত পেলাম? 81% পেলাম, 18% পেলাম, সরি। আমি প্রতি বছর কত করে সুদ পাই? প্রতি বছর 4.5 টাকা পাই। 4.5% পাই, 100-তে 4.5 টাকা। আমি প্রতি 2 বছরে কত পাই? প্রতি 2 বছরে আমি 9 টাকা পাই। 18 টাকা কত বছরে পাবো? 2 বছরে 9 টাকা, তাহলে 4 বছরে, 4 বছরে কত হবে? 4 বছরে 18 টাকা পাবো, হ্যাঁ কি না? তো আমার 450 টাকায় 81 টাকা আমি 0.5% সুদের হারে কয় বছরে পাবো? 4 বছরে পাবো, বুঝতে পারলে? খুব সিম্পলি আমরা এইভাবে অঙ্কটি সলভ করতে পারি। তোমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন সি। তো বুঝতে পারছো কিভাবে হচ্ছে অঙ্কগুলো? তো চলো, তো হোপ ইউ আর এনজয়িং দ্য ভিডিও। প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার কমেন্ট। এবং দেখো, তোমাদের অনেকেই আমাদের ক্লাসের এই পিডিএফটা চেয়ে, মানে যে আমি সলভ করাচ্ছি, এই পিডিএফ গুলো চেয়েছো। তো দেখো, আহ, আমার মনে হয় আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, চেষ্টা করছি। দেখো, আমাদের অত টেকনিক্যাল ফেসিলিটি এখনো নেই, খুব বেসিক লেভেল থেকে আমরা শুরু করেছি। আমি চেষ্টা করবো পিডিএফ গুলো প্রোভাইড করার, স্ক্রিনশট নিয়ে এটাকে পিডিএফ এ কনভার্ট করে আমি প্রোভাইড করার চেষ্টা করব। তারপরে দেখো, তোমরা যখন ভিডিওটা দেখবে, প্রথমে তোমরা কি ভিডিওটাকে পজ করে দিয়ে অঙ্কটিকে সলভ করার চেষ্টা করবে। তোমাদের যে প্রিভিয়াস আইডিয়াগুলো আছে, দেখবে যে অঙ্কটা তুমি প্রথমে করতে পারছো কিনা। ওকে, যদি না সলভ করতে না পেরে থাকো, তখন দেখবে যে আমি কিভাবে তোমাকে অঙ্কটা বোঝাচ্ছি অ্যাকচুয়ালি মূলত। তো তুমি বিভিন্ন মেথড ফলো করতে পারো, কিন্তু আমি ঠিক কিভাবে বলছি, আমার মেথডই ফলো করতে হবে এমনটা জরুরি না। কিন্তু আমি তোমাকে কিভাবে ভাবতে বলছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই কপি করবে, এবং তারপরে তোমরা খাতায় নিজেদের মতো করে সলভ করতে পারবে। ওকে, তো এটাকে আমরা পিটিআর দিয়েও করতে পারতাম, কিন্তু দেখো, পিটিআর দিয়ে করতে গেলে কি হবে, পরীক্ষা কিন্তু টাইম কনজিউমিং হয়ে দাঁড়াবে। তো আমরা সবসময় কি, ধীরে ধীরে আরো বিভিন্ন আমরা বেসিক্সের ক্লাস নিয়ে আসবো। আমরা সবসময় চেষ্টা করবো যে টাইম, মানে কস্ট এফেক্টিভ মেথডে করার, সব থেকে লেস টাইম কনজিউম করবে এই ধরনের মেথডে অঙ্কগুলো সলভ করার। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখো। ওকে, দেন চলো, এই অঙ্কটিতে কি বলেছে? আচ্ছা, এটা কি গড় থেকে এসছে? ওকে ওকে, দেন কি বলেছে? 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর। ওকে, এবং উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। ওকে, তো চলো আমরা নোট করে নিই ডাটাগুলো কি বলেছে। তো ক্যাপ্টেনের বয়স কত? 33 বছর। উইকেট উইকেট কিপারের বয়স কত?
উইকেট রক্ষক তার থেকে 3 বছর বড়, মানে উইকেট রক্ষকের বয়স 36 বছর। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়সের থেকে 1 বছর কমে যায়। দেখো, এটা মুখে মুখেই করা সম্ভব, কিন্তু আমি একদম বেসিক্স দিয়ে করিয়ে দিচ্ছি। টিম কত জনের? 11 জনের। গড় তুমি ধরে নাও, গড় তুমি ধরে নাও, গড় কত? এক্স। যদি আমাদের বর্তমানের গড় যদি আমার টিমের এক্স থাকে, তো 11 জন মিলে বয়স, মোট বয়স কত হবে? আমি বলেছিলাম গড়ের সঙ্গে যদি আমরা সংখ্যা গুণ করে দিই, তো মোট বয়স পাওয়া যায়। ওকে, এবার আমি যখন বললো যে অবশ্য যখন আমরা এই দুইজনের বয়স টিম থেকে বাদ দিব, আচ্ছা টিম থেকে বাদ দিয়ে দাও, এই দুজনের বয়স কত? একজনের বয়স 33, একজনের বয়স কত? 36 হবে। 3 বছরের বড় কিনা উইকেট কিপার। ওকে, তার মানে কত হয়ে গেল? 69। তো আমি যদি এখান থেকে 69 বিয়োগ করে দিই মোট বয়স থেকে, তাহলে আমার কত হয়? এখন আমি মোট সংখ্যায় কত হয়ে গেলাম? 9 জন হয়ে গেলাম। আর আমার গড় কত কমে গেল? গড় হয়ে গেল x-1। তাহলে এখন আমার 9 জনের সমষ্টি এটা, আর আগে 11 জনের সমষ্টি থেকে 59 বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে 9 জনের সমষ্টি, দুটো ইকুয়াল হয়ে গেল। ওকে, এটাকে সলভ করে সিম্পলি তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তো চলো, এখানে হচ্ছে 11x, 69, এখানে 9x-9, তো এদিকে নিয়ে আসো, তাহলে 2x হচ্ছে, আর ওদিকে গেলে 60 হয়ে যাচ্ছে। তো x ইকুয়াল টু কত হয়ে গেল? x ইকুয়াল টু আমাদের হয়ে গেল 30। ওকে, তো টিমের গড় বয়স কত ছিল? 30 ছিল। বুঝতে পারলে? তো খুবই সিম্পল। ওকে, দেন চলো নেক্সট অঙ্ক। এরপরে কি বলেছে? একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 4/3 দিয়ে গুণ করলো। ওকে, আমি কি করতে বলেছিলাম? 5/3 দিয়ে গুণ করতে বলেছিলাম, কিন্তু সে 4/3 দিয়ে গুণ করেছে। তো তার ইরোর কত হবে? তার ভুলের শতাংশ কত? ওকে, তো চলো, একটি সংখ্যাকে আমি কি করতে বলেছি? 5/3 দিয়ে গুণ করতে বলেছি, কিন্তু সে ভুল করে কি করেছে? 4/3 দিয়ে গুণ করে দিয়েছে। এটা ভুল। আচ্ছা, কতটুকু ভুল হলো? আমরা যে রেজাল্টটা পেলাম, সেই রেজাল্ট থেকে কতটুকু ভুল হলো? এটা ছিল সঠিক মান, আর এটা ছিল ভুল মান। তাহলে এটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমরা ভুল কতটুকু হলো, আমাদের যে রিডিংটা পেলাম, যে মানটা পাবো অ্যান্সারের, সেই অ্যান্সারটিতে ভুল কতটুকু বেশি, মানে অ্যান্সারটা আমি বেশি বা কম পাবো, তাই কি না? সঠিক অ্যান্সার তো পাচ্ছি না, হয় কম পাবো অথবা বেশি পাবো। তো কতটুকু কম বেশি হচ্ছে, তো বিয়োগ করে দেখি। তো এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 5/3 থেকে 4/3 বিয়োগ করলে কত হচ্ছে? এটা সঠিক অ্যান্সার, এটা ভুল অ্যান্সার। তো আমি কত পেয়ে গেলাম বিয়োগ করলে? 1/3, মানে আমি 1/3 কম পেয়েছি। ঠিক আছে, এটা ভুল হয়েছে আমার। তো আমার সঠিক অ্যান্সার কত হওয়ার কথা ছিল? সঠিক অ্যান্সার হওয়ার কথা ছিল 5/3। ঠিক আছে, এক্স এক্স কেটে যাবে, তাই উড়িয়ে দিলাম। সিম্পল। তো আমার সঠিক অ্যান্সারের থেকে, বা সঠিক অ্যান্সার আমি সংখ্যাটিকে যত দিয়ে গুণ করলাম, তোমরা এক্স রেখে দাও, এখানে এক্স এক্স বিয়োগ করলে এক্স থেকে যাবে, এক্স এক্স কেটে যাবে। ঠিক আছে, তো আমার সঠিক অ্যান্সার যেটা হওয়ার কথা ছিল, তার থেকে ভুল, এটার যে রেশিও, তাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? এই ধরনের অঙ্ক হয়তো করেছো তোমরা, খুবই বেসিক জিনিস। তো 3 কেটে যাও, 1/5 হবে। তো 100, 1/5 ইন্টু 100 মানে কত পার্সেন্ট? 30%। বুঝতে পারলে? তো খুবই বেসিক লেভেল অঙ্ক ছিল। ওকে, তো আমাদের এখানে কি হলো? যে ইরোর কতটুকু করেছি, ইরোর কতটুকু করেছি, 1 সেকেন্ড লিখে দিচ্ছি। আমি ভুল কতটুকু করলাম, আর আমার সঠিক অ্যান্সার কতটুকু হওয়ার কথা ছিল, সেটার সঙ্গে যদি আমি 100 গুণ করে দিই, ঠিক আছে, এটা ভুল অ্যান্সার না, কিন্তু আমার ভুল কত, আমি সঠিক অ্যান্সার এবং ভুল অ্যান্সারের মধ্যে ডিফারেন্সটা এখানে লিখবো, তাই না? আর সঠিক যেটা পাওয়ার কথা ছিল সেটা নিচে লিখবো, তাকে 100 দিয়ে গুণ করবো, তো আমাদের ভুলের পার্সেন্টেজ আমরা পেয়ে যাবো। বুঝতে পারলে? ওকে, ওকে, চলো এম করে দিকে বলেছে, একটি গাড়ি তার প্রকৃত বেগের 1/4 অংশ গতিতে যদি 42 কিলোমিটার পথ 1 ঘন্টা, ও, 40 মিনিট, তো 42 কিলোমিটার পথ কি গিয়েছে 1 ঘন্টা 40 মিনিট এবং 48 সেকেন্ডে গিয়েছে। আচ্ছা, একটা কাজ করো, তোমরা সিম্পলি 1 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটকে যদি আমি ঘন্টা বানিয়ে নিলাম,
আর 48 সেকেন্ডটাকেও কি করে নিলাম, ঘন্টা বানিয়ে নিলাম। তো তুমি এটা করে নাও, একটা কাজ করে নাও। তো এটা করে নাও তো সিম্পলি, আগে কাটাকাটি করে নাও। কত হলো, 4 বারং 48, 3 বারং 60, 4 বারং 48, 3 বারং 36, তো এখানে দুটো শূন্য থাকবে তাই না? আর একটা কাজ করতে পারো, এখানে শূন্য শূন্য কেটে দাও, আরো ছোট করে দিই। 2/3, এটা একটু ছোট করলে করা যেতে পারে। করে দাও, ছোট করলেই ভালো হবে বরং। তাহলে কত, 4/75 150, 300 তাই না? তাহলে 1/75 হয়ে গেল। এটা করলে কত হচ্ছে, ভগ্নাংশ যোগ বিয়োগ করো সিম্পলি, 75। আর এখানে তাহলে 75 হয়ে যাচ্ছে, এখানে 3×25=75, 50 করে দাও। আর হচ্ছে 75 × 75, তাহলে কত হলো, নিচে থাকলো 75, এখানে হচ্ছে 120, 125, 126, ঠিক আছে? তো আমাদের কি পেয়ে গেলাম, 1 ঘন্টা 40 মিনিট এবং 48 সেকেন্ড। সেকেন্ড ইকুইভ্যালেন্ট হচ্ছে কত ঘন্টার সমান, 126/75 ঘন্টার সমান। তার মানে আমি 126/75 ঘন্টায় কত দূর যাই, 45 কিলোমিটার যাই। তো প্রতি ঘন্টায় কত দূর যাই, আমি 42কে 126/75 দিয়ে ভাগ করে দিলাম। বুঝতে পারলে? আচ্ছা দেখো কিভাবে সিম্পলি অঙ্কটি হয়ে যাচ্ছে। তো 42 × 75/126, তো এটা দিয়ে 3 দিয়ে কাটা যায়, তো 3 দিয়ে 25 কাটা যায়। তার মানে আমার স্পিড কত হয়ে গেল, তার মানে আমার স্পিড হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। আর অঙ্কটিতে কি বলেছে, একটি গাড়ি তার প্রকৃত বেগের 1/4 অংশ গতিতে যদি যায়, তাহলে 42 কিলোমিটার যেতে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড লাগে। তার মানে আমি 25 কিলোমিটার, অর্থাৎ আমার প্রকৃত বেগের 4/1 ভাগ হচ্ছে 25 কিলোমিটার। ঠিক আছে, 4/1 স্পিডে যাচ্ছি। ঠিক আছে, 4/1 স্পিডে যাচ্ছি। তো 25 কার 4/1, 100-র 4 ভাগ করলে 1 ভাগ মানে 25 হয় তাই না আমার? তার মানে প্রকৃত স্পিড কত ছিল, তাহলে কত ছিল, আমাদের প্রকৃত স্পিড ছিল 100, বুঝলে না? কারণ হচ্ছে 100-র 4/1 25 তাই না? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন বি। তো সিম্পল, বুঝতে পারছো কিভাবে করতে হয়? তো এরপরটা স্পিড এন্ড ডিস্টেন্স সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। ওকে, চলো নেক্সট, খুবই সিম্পল। এখানে কি বলেছে, রুট ওভার 0.0169। তো দেখো আমি পয়েন্ট তুলে দিচ্ছি, ঠিক আছে? কয় ঘর করে পরে দশমিক আছে, 4 ঘর পরে, তো আমি 4টা শূন্য নিচে দিয়ে দিলাম সিম্পল। আর এক্সটা বাইরে থাকবে, এক্সটা বাইরে এসছে কি এটা, 1 সেকেন্ড একটু ভাবতে দাও। আচ্ছা দেখি, তাহলে 13। আচ্ছা বলো তো, 169 কার রুট, মানে কার স্কোয়ার, 13-র স্কোয়ার। আর এটা হচ্ছে কার স্কোয়ার, 100-র স্কোয়ার। বুঝতে পারলে, ইন্টু এক্স, তো ঠিকই আছে, ইকুয়াল টু 13। বুঝতে পারলে? 13 13 কেটে দাও, তো এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, এক্স ইকুয়াল টু 100 হয়ে গেল। তো খুবই সিম্পল একটা অঙ্ক। এই ধরনের খুবই সিম্পল অঙ্ক দু একটা থাকেই পরীক্ষায়। ওকে, কিছু কিছু অঙ্ক কিন্তু একটু মডার্ন লেভেলেরও আসে। তো দেখো প্রিভিয়াস ইয়ার করার পরে কিন্তু তোমাদের এই আইডিয়াটা ভালোই হয়ে যাবে, যে কি ধরনের অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারলে? তো চলো, এই অঙ্কটির অ্যান্সার কি হবে না, অপশনে, খুবই সিম্পল একটা অঙ্ক। ওকে, তো চলো, এই অঙ্কটিতে দেখো কি বলেছে, 1018-র সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে 23, যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে সংখ্যাটা কিন্তু 23 দিয়ে ভাগ যায় না, আমার কিছু একটা যোগ করতে হবে তবেই 23 দিয়ে ভাগ যাবে। নিম্নলিখিত এই যে সংখ্যাটি আছে 1018-এর সঙ্গে, আমরা কোনটা যোগ করলে 23 দ্বারা পুরোপুরি ভাগ যাবে। আগে 23 দিয়ে ভাগ করে দেখো না কি হয়। তো 80 আর 12, তো 80 আর 12 করলে কত, 92। পড়ে থাকছে কত, 9, 98, আবার দাও 92, তো পরে থাকলে 6। তো দেখো, হয় আমি আমার অবশিষ্ট কথার অর্থ সারপ্লাস, এক্সেস। 23 দিয়ে ভাগ করতে গিয়ে, 1018কে ভাগ করতে গিয়ে আমার কি হয়েছে, এক্সেস কত থাকছে, 6। তার মানে আমি যদি 6 বিয়োগ করে দিই তাহলেও ভাগ যাবে, মানে 1012কে 23 দিয়ে পুরোপুরি ভাগ যায়। কিন্তু আমাকে কি বলছে, যোগ করতে হবে। তো আমি 6 না যোগ করে 6 বিয়োগ করলে ভাগ যাবে পুরোপুরি 23 দিয়ে, অথবা 23 বিয়োগ 6
মানে কত? 23 বিয়োগ 6 মানে কত? মানে হচ্ছে 17। আমি যদি 17 যোগ করে দিই, 17 যদি যোগ করে দিই, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 6, ওকে ওকে ওকে, ওকে ওকে। আচ্ছা, তাহলে তাহলে কিন্তু কি হবে, তাহলে আমার যদি আমি 17 যোগ করে দিই তাহলে কিন্তু সংখ্যাটা কি হবে, 23 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, অপশনে নেই কেন, দাঁড়াও তো একটু। তাহলে এখানে কি বলেছে, তাহলে আমাকে সংখ্যাটিকে হয় আমি যদি সংখ্যাটি থেকে 6 বিয়োগ করি তাহলে সংখ্যাটিকে ভাগ যায়, অথবা 1018 সঙ্গে যদি আমি কত যোগ করি, 17 যোগ করি, তাহলে কিন্তু সংখ্যাটিকে 23 দিয়ে ভাগ যায়। মানে আমি রিমাইন্ডারের সঙ্গে যদি 17 যোগ করি তাহলে কিন্তু আহ, আমার পুরোপুরি এখানে 23 থাকলো, আবার 23 দিয়ে ভাগ চলে যাবে, বুঝতে পারলে কিনা? 23 থাকলো তো আবার 23 দিয়ে ভাগ চলে যাবে। তো 17 যোগ করলে পুরোপুরি যাচ্ছে, অপশনে কিন্তু 17 নেই। আচ্ছা, 17-এর পরে আর কত যোগ করলে ভাগ যেতে পারে, আর কত যোগ করলে ভাগ যেতে পারে? তো দেখো, 6-এর পরে আমি যদি 40, 26, 20 যদি যোগ করি তাহলে 26 হচ্ছে। তাহলে 26-কে তো 23 দিয়ে ভাগ যায় না। 40 যোগ করো, 30 যোগ করো আগে, 20 পরে 30 আসে কিনা, 36, 36-কে 23 দিয়ে ভাগ যায় না। 40 যোগ করো, তো 6-এর সঙ্গে যদি আমি 40 যোগ করি, 46 হয়ে গেল। অবশিষ্ট কত পড়ে থাকলো, 46। তো 46-কে 23 দিয়ে তো ভাগ যাবে কিনা, 23 দুগুণে 46। তো আমাদের সব থেকে ছোট সংখ্যা কোনটি হয়ে যাবে, যোগ করতে হবে। সব থেকে ছোট সংখ্যা আমাদের যোগ করতে হবে 40। তাতে করে মানে 1018-র সঙ্গে আমি যদি 1018-র সঙ্গে যদি আমি 40 যোগ করি তাহলে আমার কি, সংখ্যাটিকে পুরোপুরি 23 দিয়ে ভাগ যাবে, বুঝতে পারলে? আবার বলছি, দেখো, একটু কনফিউজিং হতে পারে, হয়তো কেউ কনফিউজ হয়ে গেছে, একটু আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, 1 সেকেন্ড। তো দেখো, 23 দিয়ে যদি আমি 1018-কে ভাগ করি তাহলে কত হচ্ছে, প্রথমে 4 দিয়ে করলে হচ্ছে 92, আবার পড়ে থাকলো 9, 98, আবার 4 দিয়ে ভাগ করলাম, তো বললো 92, আমার অবশিষ্ট কত পড়ে থাকলো, 6। দেখো, 23 দিয়ে ভাগ করলে 1018-কে ভাগ করলে আমার অবশিষ্ট কত পড়ে থাকছে, 6। কিন্তু এখানে বলেছে যে এমন কিছু একটা যোগ করো যাতে করে কোনো ভাগশেষই থাকবে না পুরোপুরি। তাহলে যোগ করো না, অপশনে দিয়েছে কত যোগ করবো, 20 যোগ করবো। 20 যোগ করলে কত হয় অবশিষ্ট, 26। 26-কে আর দেখো, 23 দিয়ে ভাগ করার সময় সব থেকে ভাগশেষ, সর্বোচ্চ ভাগশেষ কত থাকতে পারে, 22। তার থেকে বড় ভাগশেষ তো হবে না, না? ভাগশেষ যদি 23 থাকে তো আবার তো 23 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? তার মানে এখানে 26 ভাগশেষ থাকতে, ভাগশেষ তো থাকবেই না বলছে। তো 26 থাকবে না, 26 থাকার পর তো কথার অর্থ হচ্ছে 26-কে আবার 23 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 3 থাকবে, তাই কি না? তো অবশিষ্ট তো থেকেই যাচ্ছে, পুরোপুরি যাচ্ছে না, তাই না? ওকে। তো এবার যদি আমি এখানে, সেকেন্ড, এখানে 6 ছিল, আমি যদি 40 যোগ করে দিই, 40 যোগ করে দিই তাহলে আমার কত হয়ে যাচ্ছে, 46। তো ভাগশেষ 23 দিয়ে আমি ভাগ করছি, অবশিষ্ট 46 কি থাকবে, কখনোই থাকবে না, কারণ 46 থাকলে তো আমি আবার ভাগ দেবো, আবার কত, 2 দিয়ে ভাগ দিলেই 46-কে কেটে চলে যাবে, আর অবশিষ্ট কোনো কিছুই থাকবে না, বুঝতে পারলে? তো আমাদের মিনিমাম কত অ্যাড করতে হবে, 40 অ্যাড করতে হবে। তো সিম্পল, বুঝতে পেরেছো আশা করি। তো চলো নেক্সট অঙ্কটি দেখো। ওকে, এটাতে বলেছে যে কোনো একটি নির্বাচনে দুটি প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটে 60% পান, আর ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হয়েছিল। ওকে, যদি মোট ভোটারের সংখ্যা 600 ছিল। ওকে, বলছে 600টা মোট ভোটার ছিল, তার মধ্যে 1/6 অংশ ভোট বাতিল হয়েছে। 600-র 1/6 অংশ মানে কত, 100। 6 ভাগের 1 ভাগ, 600 6 ভাগের 1 ভাগ কত, 100। তো 100টা ভোট বাতিল হয়ে গেছে, তো আমার মোট ভ্যালিড ভোট মানে বৈধ ভোট, এগুলো বাতিল ভোট, ঠিক আছে? এই 100টা কি, বাতিল ভোট। তো আমার বৈধ ভোট মানে ভ্যালিড ভোট, মানে যে ভোটগুলোর হিসাবে আমরা গণনায় কাউন্ট করব, সেই ভোটগুলো কতটি, 500টি ভোট। এই 500টি ভোটের মধ্যেই যে মানে জয়ী যে মানে আমাদের নির্বাচনটার যে কাউন্টিংটা সেটা আমরা কাউন্ট করবো, এবং কে কত ভোটে জয়ী হলো সেটা এই ভোটটা থেকেই ডিসাইড করা হবে। ওকে, তো মোট বৈধ ভোটের 60% কে পেয়েছিলেন, কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট ভোটের 60% পান। আচ্ছা, 60% কথার অর্থ কত, 300। 500 60% মানে 300, তাহলে একজন ব্যক্তি 300 পেলে বাকি অপরজন কত পাবেন, 200 পাবেন। ওকে, তো তবে অন্য প্রার্থী মোট বৈধ ভোটের কত কত পেয়েছে, তো একজন যদি 60% পান, অন্যজন কত পেয়েছে, 40%। তো 500 40% মানে 200। ওকে, তো আমাদের আনসার কোনটি হলো, অপশন সি। তো খুবই সিম্পল। ওকে, ওকে, এই অঙ্কটি থেকে বলেছে দুটি সংখ্যার অন্তর কত, অন্তর মানে বিয়োগফল।
অন্তর মানে বিয়োগফল 1365। আচ্ছা, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবো, তো আমরা বড় সংখ্যা এখানে এক্স ধরেছি, এক্স কে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দাও, ভাগফল কত হবে? 55। সিম্পল। ভাগশেষ কত থাকবে? ও সরি, এখানে এখানে কি বলে ভাগশেষও থাকবে, একটু দেখে নাও, একটু দেখে নাও, সরি। বলেছে ছোট সংখ্যাটিকে দিয়ে আমি বড় সংখ্যাটিকে যদি ভাগ করি, ভাগফল হয় 55, আর ভাগশেষ হয় কত? 15। তার মানে আমরা কিভাবে বের করতে পারি, এটা যদি ভাজক হয়, এটা যদি ভাজ্য, এটা ভাগশেষ, এটা ভাগফল, ঠিক না? আমরা কি জানি? 1 সেকেন্ড। ওকে, আমরা জানি ভাজক, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান সমান কি? ভাজ্য। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, তো ছোট সংখ্যাটা আমরা বের করতে পারি। তো একটা কাজ করো, এখান থেকে যে এক্স এর ভ্যালুটা পেলাম, এই যে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এই এক্স এর ভ্যালুটা এখানে পুট করে দাও, করে দাও কিভাবে। ওকে, তো 55 আমরা কি পেলাম? 55 ওয়াই প্লাস 15 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1365। ওকে, বিয়োগ করলে কত হচ্ছে? 54 ওয়াই, আর 15 ওদিকে যে নিয়ে যাও তাহলে কত হচ্ছে? 1350। তো ওয়াই ইকুয়াল টু কত হয়ে গেল? ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে, ওকে, ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু 1350, 1350 বাই 54। ওকে, তাহলে কাটো কাটো, কত দিয়ে কাটবো? 6 2 12, 9 দিয়ে কাটলে হয়, 6 লং 54, তাহলে 9 1 9, 4 পড়ে থাকলো, 5 লং 45, শূন্য, আবার 6 দিয়ে কাটো, 6 2 12, 30, 5 6 30। ওকে, তবে ছোট সংখ্যাটি কত হয়ে গেল আমাদের? ছোট সংখ্যাটি হয়ে গেল 25, কারণ দেখো এখানে ছোট সংখ্যাটি আমরা কি ধরেছিলাম? ওয়াই, কারণ বড় সংখ্যা এক্স ছিল, বড় সংখ্যাটি থেকে ওয়াই বিয়োগ করেছি, ছোট সংখ্যাটা বিয়োগ করেছি, তো আমাদের ওয়াই এর ভ্যালু কত হয়ে গেল? ছোট সংখ্যার ভ্যালু হয়ে গেল অপশনে সিম্পল 25। ওকে, দেন নেক্সট অঙ্ক। ওকে, তো এখানে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটিকে নির্ণয় করো যা 21, 36, 66 দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখো এটা আমি করিয়ে দিচ্ছি না আজকে, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, খুবই সিম্পল, একটু ক্যালকুলেটিভ। তোমরা দুভাবে বলতে পারো, আমি একটা হিন্টস দিয়ে দিই। তোমরা 21 36 দিয়ে ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার রুল দিয়ে তোমরা চেক করে দেখতে পারো, বিভাজ্যতার রুল দিয়ে 4টা অপশনকে চেক করে দেখতে পারো, অথবা এর এলসিএম দিয়ে ট্র্যাডিশনাল মেথডে আমরা যেভাবে করি সেভাবে করে দেখতে পারো। ওকে, তো চলো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আর ভিডিওটির কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারটি কমেন্ট করো, ঠিক আছে? ওকে, এই অঙ্কটিতে দেখো কি বলেছে, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকে। ওকে, সিম্পল। কতগুলো আপেল বিক্রি করেছে বলো? 40% আপেল বিক্রি করেছে, মানে 60% আপেল এখনো পড়ে আছে। ওকে, 60% আপেল পড়ে আছে। তো 60% আপেল পড়ে থাকার অর্থ কি বলতো? 100 টাকা, 100টা আপেলের মধ্যে 60টা আপেল পড়ে আছে। তারপরে কি বলেছে? আপেল বিক্রি করার পর তার কাছে 30টি আপেল পড়ে আছে, তো বলেছে 30টি আপেল তার কাছে অবশিষ্ট। আমরা 40% আপেল বিক্রি করে দিয়েছে, 60% পড়ে আছে, তো 60%-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে কে? সরি, 60%-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 30টি আপেল। বুঝতে পারো? তাহলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল, তো করো। 60% ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 30, 1% ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 30/60, আর আমাদের কত কত পার্সেন্ট আপেল ছিল? তো 100 ইউনিট আপেল ছিল, আমি 100 করে দিলাম, হয়ে গেল। তার মানে 30 × 50, 30 × 60, এখানে 100 × 50, তো আমার কাছে মোট আপেল কতগুলো ছিল? 50টি আপেল ছিল। ওকে, সিম্পল, বুঝতে পারলে? ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট। ওকে, এখানে কি বলেছে? একটি আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 বছর এবং 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত? তো দেখো, খুবই সিম্পল অঙ্ক। একটি যদি টাকা টাকা হয়, আমি যদি 8 বছরের জন্য সুদ খাটাই, এবং 6 বছরের সুদ কত হবে? এটা এটা হচ্ছে আমার সুদ পেলাম প্রথম আমানতের উপর। দ্বিতীয় আমানতটি যদি আমি P2 ধরি, আর সেটা যদি আমার ওই একই সুদের হারে খাটে এবং 9 বছরের জন্য খাটে, এবার দেখো একই আমানত, তো এটা P1, এটাও P1 হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে প্রথমটা সুদ কত হলো?
পি আর টি বাই 100, এটাও পি আর টি বাই 100। দেখো সব কেটে যাচ্ছে, যেহেতু আমানত ইকুয়াল তো পি কেটে গেল, যেহেতু সুদের হার ইকুয়াল আর কেটে গেল, যেহেতু 100 ইকুয়াল কেটে গেল। তার মানে আমি যে সুদটা পাবো, বলছে সুদের পরিমাণের অনুপাত কত হবে। তো আমাদের প্রথম আমানত এবং দ্বিতীয় আমানতের মধ্যে মধ্যে সুদ I1 I2 ধরে নিলাম সুদ এটা। ওকে, তাহলে 6:9 পাবো। 6:9 মানে কত, 2:3। বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার কোনটা হলো, অপশন। তো ফ্রেন্ডস, বুঝতে পেরেছো? তো হোপ ইউ হ্যাভ এনজয়েড দি ভিডিও। তো দেখো, অঙ্কগুলো প্র্যাকটিস করো। অলরেডি অনেকগুলো আমি সলভ করে দিলাম, এরপরে আরো নিয়ে আসবো কিছু মেইনসের অঙ্ক, তো কনস্টেবলের, এসআইএস। তো প্র্যাকটিস করতে থাকো আর জুড়ে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, and don't forget to like, share, and comment. Thanks for watching. Bye. See you in the next video.